আমরা আশা করেছিলাম যে বিপ্লবোত্তর এই বাংলাদেশে ১,৫০০ মানুষের আত্মদান, শহীদের আত্মদান, ২০ থেকে ৩৫,০০০ মানুষের অঙ্গহানি এবং ১৭ বছর ধরে এই যে আপনারা যারা গুমের পরিবার, তাদের স্বজন হারানো, তাদের যে অবর্ণনীয় দুঃখ কষ্টের কাহিনী, এই সব কিছু পেরিয়ে যখন আমরা জুলাই বিপ্লবটা সফল করেছিলাম, আশা করেছিলাম বিপ্লবোত্তর বাংলাদেশে এই ভয়ের সংস্কৃতি আর কখনো ফিরে আসবে না এবং ভবিষ্যতে তার জন্য প্রয়োজনীয় সকল আইনি এবং বিচারিক ব্যবস্থা সম্পন্ন করা হবে। কিন্তু আজকে দুঃখের সাথে এই প্রেস ক্লাবে বসে আমাদেরকে আবার এই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের যে আন্তর্জাতিক দিবস, সেই দিবসে আমাদের অনেক দুঃখের কথা বলতে হচ্ছে এবং শুনতে হচ্ছে। একটু আগে যে ভিকটিমের বাবার কথা শুনছিলাম, এরকম শত শত ভিকটিমের খবর আমরা জানি যারা কখনো আর ফিরে আসেননি। তাদের ব্যাপারে তাদের কি ফেট হয়েছিল, তাদের কপালে কি জুটেছিল, সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তিনটি গুমের মামলায় অন্তত পক্ষে প্রধান পার্টিট্রেটারদেরকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে কিন্তু বিচার প্রক্রিয়া শুরু করেছে। সেই বিচার প্রক্রিয়া এই মুহূর্তে আমার যেটা মনে হয়েছে, যদিও আমার জন্য এই কথাটা বলাটা একটু স্পর্শকাতর, যেহেতু আমি সেখানে দায়িত্বে ছিলাম, বিচার প্রক্রিয়াটা শুরু থেকে যেভাবে চলছিল এই মুহূর্তে সেই বিচার প্রক্রিয়ার গতিটা অনেক শ্লথ হয়েছে বলে আমরা মনে করছি। যদি ভবিষ্যতে আর এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে না চাই, তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারগুলো চলমান আছে সেগুলোকে পূর্ণ গতিতে, পূর্ণ শক্তিতে বিচারটা চালাতে হবে, বিচার সম্পন্ন করতে হবে। প্রধান পারপিট্রেটরদের বিচারে তাদের যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দিতেই হবে। যদি আমরা এই দানবগুলো যারা আসলে এই অপরাধগুলো করেছিল বাংলাদেশে, তাদের বিচার সম্পন্ন করতে না পারি, তাহলে এই জাতীয় সেমিনার সিম্পোজিয়াম করে কোনো লাভ হবে না। আবারও যে ভয়ের সংস্কৃতি শেখ হাসিনা তার রেজিমে তৈরি করে গিয়েছিল, আমরা সেই অন্ধকার ভয়ের জায়গাতে আবার প্রবেশ করতে হবে আমাদেরকে। আমরা আতঙ্কিত থাকতাম ১৭ বছর, আমাকে নিয়ে যায় আর কোনোদিন ফিরে না আসে। আমার ডানে বায়ে যারা এগুলো ফেস করেছেন, ফেরত এসেছেন আল্লাহ তাআলার অসীম অনুগ্রহে, কিন্তু যারা ফেরত আসেন তাদের ব্যাপারে এই জাতির যে দায় আছে সেই দায়টা আমাদেরকে পালন করতে হবে। কিন্তু আজকে মনে হচ্ছে সেই দায়টা পালনের ব্যাপারে আমাদের অনেক ব্যর্থতা রয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে সমস্ত ভিকটিমরা ফেরত আসেনি বা অতীতে যা কিছু হয়েছে, এটার সঠিক স্বীকৃতি, এটার সঠিক রূপ উদ্ঘাটন এবং এটার বিচার না করে যত আইনি করা হোক, কোন আইনেই বাংলাদেশে ভবিষ্যতে গুম রোধ করা সম্ভব হবে না যদি বিচার করা সম্ভব না। সুতরাং যে বিচারগুলো চলমান আছে, আমি আবারও জোর দিচ্ছি, এই বিচারটা অবশ্যই যথাযথ গুরুত্বের সাথে সম্পন্ন করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে। এবং পাশাপাশি যে সমস্ত আসামি হাসিনার পাশাপাশি তারাও দিল্লিতে পালিয়ে গেছে, ইন্ডিয়াতে পালিয়ে গেছে, তাদেরকে ফেরত আনতে হবে। কারণ গুম সংস্কৃতির মাস্টার মাইন্ড করা সেটা কিন্তু আইডেন্টিফাই রয়ে গেছে। কিভাবে কোন পদ্ধতিতে মানুষকে ধরা হতো, কোন পদ্ধতিতে তাদেরকে সার্ভেইলেন্সে রাখা হতো, কোন পদ্ধতিতে পিক আপ করা হতো, গাড়িতে তোলার পরে কি পদ্ধতিতে নির্যাতন করা হতো, তারপরে সিক্রেট ডিটেনশন সেন্টারে, আয়না ঘরে কিভাবে দিনের পর দিন, বছরের পর বছর মানুষকে আটকে রাখা হতো, হতভাগ্যদেরকে কিভাবে বের করে নিয়ে হত্যা করা হতো, কিভাবে তাদের লাশ নদীতে ফেলে দেওয়া হতো, কিভাবে, এগুলো কিন্তু কল্প কাহিনী নয়। সফট পাওয়ার, তাদের যে সোশ্যাল মিডিয়া, তারা কিন্তু আমাদের নীরবতার সুযোগে এই যে গুমের ভয়াবহতা, এগুলোকে ব্যঙ্গ বিদ্রুপ করে পাল্টা ন্যারেটিভ তৈরিতে ব্যস্ত রয়েছে। আজকে যারা গুমের ভিকটিম, আজকে বাংলাদেশ এবং রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন বিপ্লবোত্তর পরে, তারা যদি এই ন্যারেটিভ এস্টাবলিশ করতে না পারেন, এই বিচারকে সঠিকভাবে আদায় নিতে না পারেন, ভবিষ্যতে উল্টো ন্যারেটিভ তৈরি করবে যে আমরা যা কিছু বলছি, আয়নাঘরের যে ভয়াবহ জিনিসগুলো আমরা আবিষ্কার করেছি, যেগুলোর জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়ার সামনে প্রধান উপদেষ্টা সহ গুম কমিশন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা বের করেছে, সেই জলযন্ত্র জিনিসকে তারা অস্বীকার করছে, বলছে এগুলো নাকি কাল্পনিক, ভয়াবহ জিনিস, কাল্পনিক জিনিস, কি কোনো কিছু বস্তু নেই। সুতরাং আজকে বিপ্লবোত্তর পরিবেশে বিপ্লবের যারা অংশীদার ছিলেন এবং রাষ্ট্র, তারা যদি এই জিনিসটাকে রাষ্ট্রীয়ভাবে এস্টাবলিশ করতে না পারেন, তাহলে আওয়ামী সফট পাওয়ারের সামনে ভবিষ্যতে গুমের ভিকটিম থেকে মনে হবে আপনি এটা অপরাধ করে দেন, আপনার ছেলে মারা গিয়ে একটা বিরাট দোষ করে ফেলেছে, আপনি কেন বিচার চেয়েছেন। আমি বলবো এই দিনের অবসান ঘটাতেই হবে, কারণ এই দিনে যারা জন্ম দিয়েছিল
অন্ধকার যে অধ্যায়ের জন্ম দিয়েছিল তাদেরকে আমরা পরাজিত করেছি। কিন্তু স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। সেই কারণে পরাজিত হবার পরে এই বিজয়টাকে চিরস্থায়ী করতে হলে এদের বিচারটাকে এনশিওর করতে হবে। এই ব্যাপারে কোনো আপোষ রাষ্ট্র করতে পারবে না, আমরাও সেটা বহন করতে পারবো না, জাতি হিসাবে আমরা এটা সহ্য করতে পারবো না। কারণ আজকে যদি এই গুমের সংস্কৃতিকে বন্ধ করতে না পারি, তাহলে কালকে আমি নাই হয়ে যাব, কালকে পরশুদিন আমার সন্তানরা নাই হয়ে যাবে। আজকে যারা মন্ত্রী আছেন, আজকে যারা এমপি আছেন, যারাই থাকুক, তারাও একদিন এক এক করে নাই হবে। কারণ আজকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও একদিন নাই হয়ে গিয়েছেন। ইলিয়াস আলী সাহেবের মতো দোর্দণ্ড প্রতাপশালী নেতা ছিলেন, নাই হয়ে গিয়েছেন। ব্রিগেডিয়ার আজমির মতো একজন চৌকস আর্মি অফিসার নাই হয়ে গেছেন। ব্রিগেডিয়ার হাসিন নাই হয়ে গিয়েছেন। মারুফুজ্জামান নাই হয়েছেন। ইকবাল চৌধুরীরা, আপনারা যারা, হুমায়ুন কবির সাহেব যারা আছেন, তারা তো সমাজের যেন কিছু না, তাদেরকে তো নাই করে দেওয়া হয়েছে। এই নাই হয়ে যাওয়াটা রাষ্ট্রীয় স্বীকৃতি যদি না পায়, অপরাধীদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত না করা হয়, কিসের বিপ্লব? এই বিপ্লব তো ব্যর্থ বিপ্লব হয়ে যাবে। এই ব্যর্থ বিপ্লব আমরা ধারণ করতে পারবো না, আমরা সহ্য করতে পারবো না। সুতরাং বিচারের প্রশ্নে কোনো আপোষ করা সম্ভব না, করা যাবে না, আপনাদেরকে করতে দেব না। দ্বিতীয় কথা হচ্ছে, ভবিষ্যৎ যে সমস্ত গুমের আশঙ্কা রয়েছে সেগুলোর ব্যাপারে দুটো আইন অন্তর্বর্তীকালীন সরকার করেছিলেন, সেগুলোকে ল্যাপস করে দেওয়া হয়েছে। বলা হয়েছিল যে আরো চমৎকার করে দুটো আইন করা হবে। প্রস্তাবিত দুটি চমৎকার আইন আমাদের কাছে আছে। যে চমৎকার আইনটা করা হয়েছে, দুঃখজনকভাবে এই দুটো আইনই আওয়ামী সরকারের তৈরি আইনের চেয়েও জঘন্য হয়েছে। এই আইন দিয়ে বাংলাদেশে গুম প্রতিরোধ করা সম্ভব নয়। এটা আমরা শক্ত কণ্ঠে সরকারকে বলছি যে দয়া করে এমন কিছু করবেন না যেটা বাংলাদেশের গুমের সংস্কৃতিকে আবার ফিরিয়ে আনবে। আবার এই মানুষগুলোকে রাস্তায় নামতে হবে। আজকে আপনারা ক্ষমতায় আছেন, কালকে না থাকলে আপনাদেরকে অ্যাগেইন প্রেস ক্লাবের সামনে অধিকারের কাছে এসে বলতে হবে, প্রেস ক্লাবের সামনে সন্তান বা স্বজনের ছবি নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। ক্ষমতায় কেউই চিরদিন থাকে না, হাসিনাও নেই। হাসিনা অনেক শক্তিশালী ছিল, পালাতে হয়েছে। ক্ষমতায় যারাই থাকি আমরা মনে রাখতে হবে আমরা কেউ চিরদিন ক্ষমতায় থাকবো না। কিন্তু এই দেশটাকে এমন একটা পর্যায়ে রেখে যাওয়া উচিত প্রত্যেকে, যাতে সেই দেশে আমি, আমার সন্তান, আমার পরবর্তী প্রজন্ম নিরাপদ। এতটুকু দায়িত্ব যদি কেউ পালন করতে না পারি, তাহলে আপনাদের মনে করতে হবে রাষ্ট্র পরিচালনার যোগ্যতা তাদের নেই। একটা জাতি কতবার রক্ত দেবে, কতবার সংগ্রাম করে? এই গুমের জন্য 17 বছর আপনাদের কান্না তো আমরা দেখেছি, গোটা জাতি দেখেছে, দুনিয়া দেখেছে। শিক্ষা কি যথেষ্ট হয়নি? কেন এই আইন করলেন? যে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গুমের অভিযোগ যদি আসে, পুলিশের এসআই কে তদন্ত করবে সম্ভব কোনোদিন? আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত করতে গিয়ে দেখি নাই কি ধরনের বাধার মুখোমুখি হতে হয়েছে। তো পুলিশের সাব ইন্সপেক্টর কি মামলা নিতে সাহস পাবে যদি কোনো ঊর্ধ্বতন বাহিনীর কোনো ঊর্ধ্বতন অফিসারের বিরুদ্ধে গুমের অভিযোগ আসে? কি আইন করেছেন? পুলিশ কি বলেছে যদি আবার অভিযোগ আর গ্রহণ না করে তাহলে থানায় কি ম্যাজিস্ট্রেটের কাছে যাবে? ম্যাজিস্ট্রেটের কাছে না গেলে কি হবে? ম্যাজিস্ট্রেট তো সাধারণ আইনের ক্ষেত্রে কি ম্যাজিস্ট্রেট নেয় না, ডিসমিস করে দেয়। তা আপনি সন্তানের ছবি নিয়ে রাস্তা রাস্তা ঘুরতে থাকেন। কি আইন করলে? অভিজ্ঞতা আপনাদের জীবনের উপর দিয়ে তো গিয়েছে, সেক্ষেত্রে তো শিক্ষা নেওয়া উচিত ছিল। এটা তো কোনো আইনই হয়নি। আমি পড়ে দিচ্ছি, এই আইনের অধীনে গুম সংক্রান্ত কোনো অপরাধ সংঘটিত হইলে ভুক্তভোগী নিজে অথবা ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী ঘটনার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানেন এমন কোনো ব্যক্তি অভিযোগকারী হিসেবে থানায় অফিসার ইনচার্জের নিকট হাজির হয়ে অভিযোগ দাখিল করতে পারবেন। অফিসার ইনচার্জের কাছে আপনি যদি যে বলেন যে র্যাবের প্রধান বা র্যাবের এডিজি অফ আমার ছেলেকে ধরে নিয়ে গেছে, নিবে মামলা? পুলিশের বিরুদ্ধে মামলা করতে গেলে এমনি তো নেয় না পুলিশের বিরুদ্ধে পুলিশের মামলা। আর যদি র্যাবের প্রধানের বিরুদ্ধে মামলা করেন নেবে? অন্যদের নাম আমি বললাম না, র্যাবেরটাই যদি না নেয় আর বাকি যারা গুমের সাথে জড়িত হয়ে বিচারের মুখোমুখি আছে তাদের নাম যদি উচ্চারণ করে, অফিসার অজ্ঞান হয়ে যাবে ওখানে, ও কি তদন্ত করবে? আপনাদের মনে আছে যে আয়না ঘরগুলো আবিষ্কার হওয়ার পরে সেই আয়না ঘরগুলো ফিজিক্যালি ভিজিট করতে যেতেও প্রধান উপদেষ্টাকে কত কাঠ খড় পোহাতে হয়েছে। তো সেখানে এসআই সাহেব গিয়ে আয়না ঘর উদ্ঘাটন করবে? এটা হয় কখনো? আমি সরকারের কাছে খুব বেশি ডিটেইলে না গিয়ে অনুরোধ করবো যে এই আইনটা খুবই মন্দ হয়েছে, আওয়ামী লীগের আমলের চেয়ে জঘন্য হয়েছে। এই আইন দিয়ে গুম ঠেকানো যাবে না। এই আইনটা সম্পূর্ণ নতুন ভাবে অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছিলেন, আপনারা বলেছিলেন তার চেয়ে ভালো করবেন, ভালো তো হয়নি, আওয়ামী লীগের আমলের চেয়ে খারাপ হয়েছে। এটা সংশোধন করে যথাযথ আইনি কাঠামো দিন যাতে বাংলাদেশে গুম ফিরে আসতে না পারে। সবার আগে
আপনার নিয়তটা ঠিক থাকতে হবে। আপনি যদি চান যে বাংলাদেশে আবার গুম ফেরত আসুক, আমরা ওইটাকে একটু পলিটিক্যালি ইউজ করি, তাহলে এসব আইন হবে। আর যদি সত্যি নিয়ত সঠিক থাকে যে যে অন্যায় ইলিয়াস আলী সাহেবের সাথে হয়েছে, যে অন্যায় গত 17 বছরে 1.5 থেকে 2,000 বা 3,000 মানুষের উপরে হয়েছে, যাদের লাশ স্বজনরা ফেরত পায়নি, স্বজনরা জানেন না কবে তাদের স্বজনকে হত্যা করা হয়েছে, স্বজনরা জানেন না কোথায় তার মৃতদেহ রয়েছে বা আদৌ তাকে দাফন করা হয়েছে কিনা, কোন নদীতে ফেলা হয়েছে। এই যে ইনসা এখানে বসে আছে, তার বাবা আজও ফিরে আসেনি, সে জানে না তার বাবা জীবিত না মৃত। সে তার বাবার সম্পদ, ব্যাংকে গচ্ছিত যে অর্থ, সেটা সে তুলতে পারছে না, কারণ তার বাবার কোনো ডেথ সার্টিফিকেট নাই। যে মৃত না জীবিত সেটা জানে না, সেখানে ডেথ সার্টিফিকেট কে দেবে? সম্পদ থাকার পরেও তাকে জীবন বাঁচানোর জন্য স্ট্রাগল করতে হচ্ছে। এরকম শত শত ফ্যামিলিতে একই স্টোরি। এগুলো কি আপনাদের বিবেককে নাড়া দেয় না? কি আইন করেন এসব? বিবেককে তো নাড়া দেওয়া উচিত, কারণ আপনারা তো একই সাফারিংস এর অংশীদার। 17 বছর যে অন্যায় অত্যাচার হয়েছে, সবচাইতে সংখ্যার দিক থেকে ধরলে তো বিএনপি সবচেয়ে বেশি শিকার হয়েছে, তারপরে জামাত, তারপরে অন্যান্যরা। তাহলে আমরা যে কমন শেয়ার যে ফিলিং, যে অ্যাগনি, যেটা আমরা মধ্য দিয়ে পার হয়ে এসেছি, সেটার থেকে যদি বাঁচতে চাই এবং জাতিকে বাঁচাতে চাই, তাহলে এই জাতীয় আইন দিয়ে হবে না। আমাদের এটা বোঝা উচিত। মানবাধিকার কমিশন অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছিলেন, কি করলেন? এটা আওয়ামী লীগ আমলে যা ছিল তার চেয়ে তো খারাপ হলো। ছোট জগন্নাথ বানালেন, দাঁত, তারপরে নখ, একটা যদি টাইগারের দাঁত আর নখের খাবার যদি কেটে দেন, ওরা কিছু থাকে? এই দন্ত নখহীন বাদ দিয়ে আপনি আর একটা হায়েনা শিকার করতে যাবেন? তো হবে না তো। সুতরাং আমি যেটা বলবো, এই সরকারের বয়স খুব বেশি দিন হয়নি, কিন্তু মর্নিং শোজ দ্য ডে। আপনারা যেভাবে করতে যাচ্ছেন, এটার মধ্যে আমরা খারাপ স্মেল পাই। যে সমস্ত পারপিট্রেটররা এগুলোর সাথে জড়িত ছিল, মনে হয় তারাই আপনাদেরকে দিয়ে আইনগুলো লেখাচ্ছে। এই আইন দিয়ে তো বাংলাদেশের চাহিদা পূরণ হবে না। এই জাতি বারবার যুদ্ধ করেছে, বারবার স্বাধীন হয়েছে, বারবার তারা প্রতারিত হয়েছে। জুলাইয়ের এই সংগ্রামের পরে, জুলাই বিপ্লবের পরে আমরা আর প্রতারিত হতে চাই না। প্রতারিত হওয়াটা আমরা মেনে নেব না। সুতরাং আমরা চাই গুম এবং মানবাধিকার সংক্রান্ত আইন এমন ভাবে করা হোক যাতে সত্যিকার অর্থে গুমের বিচার করা সম্ভব হয়, পারপিট্রেটরদের ধরা সম্ভব হয়। মানবাধিকার কমিশন একটা কার্যকর কমিশন হয়, যে কমিশন দিয়ে আমরা সত্যিকার অর্থেই এই অন্যায়গুলোর বিরুদ্ধে একটা সত্যিকার জবাবদিহিতা এবং প্রতিরোধের একটা জায়গা আমরা তৈরি করতে পারবো। এবং অ্যাগেইন, যে 17 বছরের যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হিসাবে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, এই যে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, তাদের বিচারটা আপনারা নিশ্চিত করেন দয়া করে। এই বিচারটা শেষ করে যান। এবং আজকে যে সমস্ত ভিকটিমরা এখানে উপস্থিত আছেন, তাদেরও আমি মনে করি যে আপনাদের সাথে যে সমস্ত মানুষ ছিল যারা আজও ফিরে আসেনি, তাদের প্রতি আপনাদের যে দায়বদ্ধতা, সেই জায়গা থেকে আপনারা বিচারের ব্যাপারে আপসহীন ভূমিকা দেবেন। সরকারের চাপ প্রয়োগ করুন, সরকারকে বাধ্য করুন এই বিচার যাতে বাংলাদেশে হয়। কারণ আমি আমার জীবনের 8 বছর হয়তো আয়না ঘরে কেটেছে, আজমি সাহেবের কথা বলছি, অন্যদের কথা বলছি। আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার সন্তানও গিয়ে আবার 10 বছর আয়না ঘরে থাকুক। আমি যেহেতু এটা মানতে পারবো না, সুতরাং আমাকে এই বিচারটা পেতেই হবে যে কোনো মূল্যে। আমরা এই দেশটাকে ভালোবাসি, এই দেশ থেকে সবাই